দর্শক মণ্ডলী কেমন আছেন? প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আপনারা জেনে গেছেন আমরা কথা বলতে চাই একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি নিয়ে। সেটি হচ্ছে হার্টের অপারেশনের বুক না কেটে যে অত্যাধুনিক একটি চিকিৎসা পদ্ধতি আছে সেই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা জানেন যে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে এগিয়েছে অনেক দূর। আর এই এগিয়ে যাওয়ার গল্পটায় সবচেয়ে বড় আকারে যে অংশটি প্রকট বা যে অংশটি সবচেয়ে বেশি সফল সেটি হচ্ছে হার্টের অপারেশন কিংবা হার্টের চিকিৎসা পদ্ধতি। এই হার্টের অপারেশনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এখন যুক্ত হয়েছে অত্যাধুনিক নানা চিকিৎসা পদ্ধতি। তার মধ্যে একটি হচ্ছে বুক না কেটে কিভাবে হার্টের সে অপারেশনগুলো করা যায় সে পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে। আর এই বিষয়ে কথা বলার জন্য দেশের একজন খ্যাতিমান উদীয়মান কার্ডিয়াক সার্জন আমাদের সঙ্গে উপস্থিত আছেন, যার হাত ধরে একসময় বাংলাদেশের কার্ডিয়াক সার্জন হয়তো কার্ডিয়াক সার্জারি বিভাগ হতে এগিয়ে যাবে অনেক দূর। ডাক্তার ফাইজুস সাজ্জাদ, যিনি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। ডক্টর ফাইজুস সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর সাকলাইন, আপনাকে এবং মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ একই সঙ্গে। এবং দর্শক, যারা আপনারা আজকের প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাবছেন যে বুক না কেটে হার্টের অপারেশন এটাই বা কি জিনিস, কিংবা আপনি ভাবছেন যে হ্যাঁ বাংলাদেশের হার্টের অপারেশন কিংবা আপনার আত্মীয়র কোনো হার্টের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে দ্রুত স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে থাকুন আর শুনতে থাকুন এই বিষয়ে আজকে যে কথাগুলো আমরা বলছি সে তার মূল বক্তব্যগুলো। ডক্টর ফাইজুস সাজ্জাদ, আপনার কাছে আমরা প্রথমে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যে বুক না কেটে হার্টের অপারেশন আমাদের আজকের বিষয়। আমরা একটু হার্টের অপারেশনে যেতে চাই। কখন আসলে একজন মানুষের হার্টের অপারেশনের প্রয়োজন হতে পারে? সাধারণভাবে আমরা হার্টের অপারেশন বলতে যে ডিজিজগুলোর কারণে হার্টের অপারেশন হয় তার মধ্যে একটা প্রচলিত অপারেশন সম্পর্কে কম বেশি সবাই অবগত, যেমন ধরেন বাইপাস অপারেশন। সাধারণত হার্টের রক্তনালীর ব্লকের কারণে বাইপাস অপারেশন করা হয়ে থাকে, তবে এটা নির্ভর করে রক্তনালীতে কতটুকু ব্লক রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং সার্জনরা এককভাবে বা যৌথভাবে এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও যেমন ধরেন হার্টের ভালভের ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজের কারণে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়। এর বাইরে বড় একটি ক্ষেত্রে হার্টের অপারেশনের প্রয়োজন হয়, যেমন বাচ্চাদের জন্মগত হৃদরোগ যেটা আমরা বলি, এগুলো হচ্ছিল মেইন স্ট্রিম ডিজিজ, যেগুলোর কারণে সাধারণত অপারেশন প্রয়োজন হয়। পাশাপাশি আরো অনেকগুলো কারণ আছে, সেই জায়গায় আমরা আরো ফাঁকে ফাঁকে যেতে থাকবো। তার আগে আপনার কাছে একটু যেতে চাই যে আজকের বিষয়ের প্রথম দুটি শব্দ। হার্টের অপারেশন মানে তো আমরা জানি যে পুরো বুকটাকে কাটতে হবে এবং সাধারণ মানুষ শুনলেই ভয় পেয়ে যায় যে বাবারে আমার বুকটা কেটে ফেলবে। আপনি বলছেন যে না, পুরো বুক কাটার দরকার নাই, আমরা লেটেস্ট চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছি। প্রথমেই কোশ্চেন হচ্ছে যে এটা আপনি কেন ভাবলেন যে বুকটা না কেটে করি? আচ্ছা, আপনি খুব সহজভাবে বলি, যেমন ধরেন যে আমরা যদি বছর 20 পিছিয়ে যাই, আর্লি 90s, গল ব্লাডার অপারেশনের কথা আমরা জানি এবং এটা খুব একটা প্রচলিত অপারেশন একসময় ছিল এবং সেটা পেট কেটে অপারেশন করা হতো, বিশাল বড় ইনসিশন। কিন্তু এখনকার প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, ইট বিকেম ল্যাপারোস্কোপিক। আপনাকে কিন্তু কাটার প্রয়োজন হচ্ছে না। কাটার অপশন যে কাউকেই যদি দেয়া হয়ে থাকে, যেমন ধরেন আমাকেও যদি কোনো সার্জন বলে আপনাকে কাটতে হবে, স্বভাবগত নেচার মানুষের যে সে সেটা ভয় পায়। এক, 2 নম্বর কারণ হচ্ছিল সায়েন্টিফিক্যালি প্রুভড আপনি যতটুকু কাটবেন অবশ্যই রোগীর প্রয়োজন এবং রোগের প্রয়োজনে কাটছেন, কিন্তু কাটার শরীরে একটি প্রতিক্রিয়া রয়েছে, অতএব আপনি কাটবেন কম, প্রতিক্রিয়া কম হবে, এটাই এক্সপেক্টেড। যখন আমি দেখলাম যে হার্টের অপারেশন এই প্রক্রিয়ায় আমরা করছি, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি এটা কিন্তু পৃথিবীতে কোনো নতুন বিষয় নয়, এমনকি আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটেও কোনো নতুন বিষয় নয়। আচ্ছা, পৃথিবীতে এই ধরনের অপারেশন শুরু হয়েছে লেট 90s-এ, 97, 98। হার্টের অপারেশন প্রায় ধরেন 2 যুগ ধরে এই অপারেশন চলছে, বুক না কেটেই অপারেশন করা যায়। তার আগে আমি আপনাকে বলিনি, সাধারণভাবে যে অপারেশনটা এই দেশে প্রচলিত আছে সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারিতে বুকের ঠিক মাঝ বরাবর। আপনি কোনো ছবি দেখাতে পারবেন আমাদের? থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি একদম স্বাভাবিকভাবে দেখেন, এই ছবিটার দিকে যদি লক্ষ্য করেন, ডান পাশে যে ছবিটা, বুকের মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে, বুকের মাঝখানে একটা কাটা দেখলে যদি আমাদের দর্শক অনেক সময় ভয় পেয়ে যান, আশা করি তারা বোঝার স্বার্থে এটি ভয় পাবেন না। অপারেশনের অনেক দিন পরে যখন রোগী বাড়ি যাবে তার আগে, এটাই হচ্ছিল
সাধারণ অপারেশন, একদম এখান থেকে আমরা এই পর্যন্ত কাটা বুকের দেখছি। শুরু থেকে আমরা যদি একটু শেষ ক্যামেরার দিকে পর্যন্ত। দেখি, আমার দিকে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ এখান থেকে একদম এই পর্যন্ত কাটা, আপনি পাশে মনে হয় আরেকটা ছবি দেখাতে চাচ্ছেন। এক্স্যাক্টলি, একদম পাশে দেখেন এই কাটার পরিমাণটা কতটুকু কম, এবং এটি কিন্তু বুকের মাঝ বরাবর নয়, এটি বুকের এক পাশে, পাশে মানে পাশে, সামনে থেকে দেখা যাচ্ছে না। সামনে থেকে দেখা যাচ্ছে না। এটার বৈশিষ্ট্যটা কি, কেন আমি বলছি যে এটা বুক না কেটে অপারেশন? বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা যদি স্বাভাবিকভাবে জানি যে আমাদের বুকের দুই পাশে পাঁজরের হাড় রয়েছে, এবং পাঁজরের প্রত্যেকটি হাড়ের মধ্যে কিছুটা স্পেস আছে, গ্যাপ আছে, যেগুলোকে আমরা ইন্টারকস্টাল স্পেস বলি। এই স্পেস দিয়ে যদি আমি কোনো অপারেশন করি তাহলে বুকের কোনো হাড় কাটতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। ঠিক এই কারণেই এই অপারেশন, এবং বুকের হাড়টা তো পুরো কাটতে হয়, এখানে তো হাড় কাটার কোনো প্রয়োজন নেই, চামড়া তারপরে মাংস থাকছে, চামড়ার পরে মাংস থাকছে, যে কারণে এই অপারেশন হচ্ছে বুক না কেটে অপারেশন। এবং অবভিয়াসলি আপনি যদি ইনসিশনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন দুটোর তফাৎ অনেক। এখানে কাটতে হচ্ছে মাত্র ইঞ্চি দুয়েক। আপনাকে যদি আমি আরেকটি ছবি দেখাই, আপনি দেখবেন যদিও এর জন্য অত্যাধুনিক অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেগুলো বেশিরভাগ, আমি বলবো না সব, বেশিরভাগ আমাদের দেশে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে অ্যাভেলেবল। এটার দিকে তাকালে দেখবেন যে অপারেশনের জায়গাটুকু কতটুকু কম, একেবারেই দেখারই সুযোগ নাই, একেবারেই দেখারই সুযোগ তো নেই। আমরা একটু ছবি থেকে এখন আমরা যদি বাস্তব জগতে আসি, তো এই যে আমরা অর্থাৎ বুক না কেটে বলতে আমরা মিন করছি যে তার পেছন দিকে বা সাইড দিকে ছোট একটা ছিদ্র টাইপ একটু কেটে তারপরে এটি করা হচ্ছে, যেখানে হাড় কোনো কাটতে হচ্ছে না। কোন কোন ক্ষেত্রে আসলে এই ধরনের চিকিৎসা পদ্ধতি কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে? যখন একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন তার হার্টের অপারেশন লাগবে, তখন এই প্রশ্নটি আসবে যে অপারেশনটা আপনি আসলে কোন অ্যাপ্রোচে করবেন, কোনভাবে করবেন। যে রোগগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, বাইপাস সার্জারি, ভালভুলার হার্ট ডিজিজ, জন্মগত হৃদরোগ এবং অন্যান্য হৃদরোগ, এর প্রত্যেকটি অপারেশনই বুক না কেটে করা সম্ভব। আচ্ছা আচ্ছা। এর প্রতিটি অপারেশনই বুক না কেটে করা সম্ভব। তবে মনে রাখতে হবে, প্রথম কথা, আপনি চান কমপ্লিট অপারেশন এবং সুস্থতা চাই। অতএব এখানে যিনি অপারেশন করছেন, নাথিং টু বি চ্যাম্পিয়ন অর নাথিং টু বি ফ্যানাটিক। আপনি একটি প্রসিডিউর পারেন দেখে আপনাকে ওই প্রসিডিউর সর্বক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, নট নেসেসারি। রোগীর অবস্থা, সেফটি, আউটকাম, এই সমস্ত জিনিস কনসিডারেশনে এনে আমরা যদি মনে করি সেক্ষেত্রে এই অপারেশন করা যায়। তবে এখন এই অবস্থা দাঁড়িয়েছে, যেমন ধরেন আমি জোসেফ ল্যামেলাসের কথা বলবো, দ্য আমেরিকান সার্জন, তাকে মিনিমাল ইনভেসিভ বা এই বুক না কেটে অপারেশন করার মাস্টার মাইন্ড বলা হয়ে থাকে। একটা পর্যায়ে এসে উনি এত ইনস্ট্রুমেন্টেশন ডেভেলপ করেছেন, এখন ধরেন প্রায় 99 or more than 99% অপারেশন আপনাকে এই প্রক্রিয়া উনি এইভাবেই করছেন। তো আপনার সঙ্গে নামের সঙ্গে জড়িয়ে আছে আপনি ইব্রাহিম কার্ডিয়াক রিসার্চ সেন্টার যেটা আছে, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। এই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কি আপনি এই অপারেশনগুলো করছেন বা এখানে করা যাচ্ছে? আমি বলতে চাই যে এই বছর ফেব্রুয়ারি মাসে আমি যে হসপিটালে ট্রেইনড, প্রায় 2 বছর আমি সিঙ্গাপুরে ছিলাম, আমার যে ট্রেনার মেন্টর উনি আমাদের দেশে এসেছিলেন, অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড দ্য প্রোগ্রাম ইন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। 2017 ফেব্রুয়ারি থেকে আমরা এই প্রক্রিয়ায় অপারেশন করা শুরু করেছি। যাক, অনেক বড় একটি সুখবর। কোশ্চেন থেকেই যায়, সেই কোশ্চেনগুলোতে আমরা আসব। তার আগে আপনার কাছে একটি বিষয় জানতে চাই, এই যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, সিঙ্গাপুরে আপনি ট্রেনিং নিলেন, ওখান থেকে এসে আপনার অনুভূতিটা কেমন, যে আমাদের দেশের সার্জন এবং তাদের দেশের সার্জনের মধ্যে মৌলিক কি পার্থক্য আপনি খুঁজে পান? যদি আমরা পার্থক্যের দিক থেকে দেখি, আমি মনে করি যে আমাদের দেশের যারা হার্টের অপারেশন করেন তারা অনেক অভিজ্ঞ, এবং এক্সপার্টিজের দিকে যদি আমরা ইন্টারন্যাশনালি কম্পেয়ার করতে চাই, আমি বলবো যে আমি তাদেরকে এ ক্লাস সার্জন হিসেবে দেখতে চাই যারা আমাদের দেশে এখন আছেন, যতজন বিশেষজ্ঞ কাজ করছেন। কারণ হার্ট সার্জারিকে আমি দেখি সুপার স্পেশালিটি হিসেবে। কখনোই একজন রুগী সরাসরি একজন হার্ট সার্জনের কাছে এসে বলেন না যে আমার অপারেশন করে দেন। সবসময় একজন কার্ডিওলজিস্টের কাছে হার্টের সমস্যার জন্য যান, কার্ডিওলজিস্ট অ্যাসেস করার পরে রেফার করেন কার্ডিয়াক সার্জনের কাছে। সো যখন একজন কনসালটেন্ট বা স্পেশালিস্ট আপনার কাছে রেফার করছেন, তখন সেই কনসালটেন্ট নিশ্চিত জানেন যে যার কাছে রেফার করছেন হি ইজ এ গুড হ্যান্ড। এইভাবেই বাংলাদেশ কেন পৃথিবীর সর্বত্রই এই প্র্যাকটিসটা এইভাবে ডেভেলপ করেছে। অতএব কার্ডিয়াক সার্জন যারাই প্র্যাকটিস করছেন এই দেশে,
তারা প্রমাণিত। তবে বিদেশের সাথে আমাদের যে তফাৎটুকু আমরা বলবো, ওদের রেফারেল সিস্টেম অনেক বেশি স্ট্রং এবং প্রযুক্তিগত দিক থেকে ওরা আমাদের চেয়ে এগিয়ে। কিন্তু যদি বলেন স্কিল এবং সার্ভিস এবং আউটকাম, আমি বলবো যে বাংলাদেশ ইজ ইন দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ধন্যবাদ। অনেক আশার কথা শুনলাম, কেন জানি শুনতেই ভালো লাগছিল যে আমরা আমাদের বিষয়টা এমন যে নিজের ভালো কথাগুলো শুনতে সবসময় ভালো লাগে এবং তার কাছ থেকে শুনতে আরও বেশি ভালো লাগে যিনি সম্প্রতি বিদেশের ভালো লাগাগুলোকে জেনে এসেছেন এবং আমাদের সঙ্গে কম্পেয়ার করতে শিখেছেন, তেমনই একজন চিকিৎসক আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। দর্শক, আপনারা দেখছেন হার্টের অপারেশনের নানা দিক, একই সঙ্গে আমরা কথা বলতে চাই কিভাবে খুব অল্প পরিমাণ কেটে কিংবা না কেটে হার্টের অপারেশন করা যায় সেই বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন অনুষ্ঠানে ঠিক মাঝপথে আমরা একটা বিরতিতে যাই, এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে হার্টের অপারেশনের আরও নানা দিক নিয়ে কথা বলতে চাই হার্টের রোগগুলো প্রতিরোধ করবার নানা উপায় নিয়ে। সঙ্গে থাকুন দর্শক। বিরতির পর আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা কথা বলছি বুক না কেটে হার্টের অপারেশনের নানা দিক নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডক্টর ফাইজুস সাজ্জাদ, যিনি স্পেশালিস্ট কার্ডিয়াক সার্জন হিসেবে সেখানে কর্মরত আছেন। ডক্টর ফাইজুস সাজ্জাদ, আমরা বিরতির আগে বেশ কিছু কথা শুনেছি আপনার বুক না কেটে হার্টের অপারেশনগুলোর ক্ষেত্রে। আপনি কোন কোন ক্ষেত্রে করা যায় সেগুলো আমাদেরকে সুন্দর করে বলেছেন। তবে একটু আমরা মন্দ কথাও শুনতে চাই আপনার কাছ থেকে, যে এই যে বুক না কেটে অপারেশন করার যে পদ্ধতি, অত্যাধুনিক একটি পদ্ধতি, নিশ্চয়ই এর মধ্যে কিছু জটিলতা থাকতে পারে। সে জটিলতাগুলো যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আমি যদি এভাবে হয় যে আমি দুটো জিনিসই আপনাকে বলি, যে বেনিফিট এবং রিস্ক। যদি কোনো অপারেশন কেউ করেন একজন সার্জন এবং আপনাকে বলেন যে সার্জারির কোনো জটিলতা নেই, অ্যাজ এ সার্জন আই ডোন্ট বিলিভ ইট। প্রথমে ধরে নিতে হবে যে তার কথাটা ভুল। ইয়েস, দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। সার্জারির জটিলতা আছে। জটিলতা বহুমুখী হতে পারে, বহুমাত্রিক হতে পারে, নির্ভর করে রোগী কোন অবস্থা এবং অবস্থায় আছেন। মিনিমাল ইনভেসিভের দিকে যদি আমরা তাকাই, মিনিমাল ইনভেসিভের বেশ অনেক সুবিধা, আগে সেটা আমরা বলেছি। এক, কাটার পরিমাণ কম, অল্প, মাত্র 2 ইঞ্চি বা তার চেয়ে কম। যতটুকু কম কাটবেন, এক নম্বর ব্লাড লস, কাটলেই ব্লিডিং হয়, যে কোনো জায়গায় কাটেন ব্লিডিং হবে, ব্লাড লস কম হবে, পরিমাণ কম, অতএব রক্তপাত কম। অপারেশনের সাথে রক্তপাতের সম্পর্কের সাথে ব্লাড ট্রান্সফিউশনের একটা সরাসরি রিলেশন এবং ট্রান্সফিউশনের জটিলতা আছে, এবং ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন আছে, অতএব ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন কম। অপারেশনের পরে হার্টের হৃদস্পন্দনের একটা স্বাভাবিক হৃদস্পন্দনের একটা ব্যাপার আছে। হার্ট অপারেশনের পরে ধরেন 10 to 12% পেশেন্টের অ্যারিথমিয়া বা অস্বাভাবিক হৃদস্পন্দন ডেভেলপ করে। যেহেতু এটার কাটার পরিমাণ কম, ইটস প্রুভেন যে অ্যারিথমিয়ার চান্স কম। এবং একই রকম চিন্তা করেন ল্যাপারোস্কোপিক সার্জারি, আগে 7 দিন হাসপাতালে থাকা লাগতো, এখন 24 আওয়ার্স। এমন কি এটা হতে পারে যে জোড়া না লাগার সম্ভাবনা বড় করে কেটলে বেশি হয়? হতে পারে, কিন্তু ওভারঅল আমি বলবো রেগুলার পার্সেন্টেজ ইজ ভেরি লেস। যদি মিনিমাল ইনভেসিভে যান, দ্যাট ইজ মাচ লেস। যেটা বলছিলাম, হাসপাতালে যে আপনি যে কয়দিন থাকবেন, হার্টের অপারেশনের আগে পরে মিলিয়ে প্রায় 8 থেকে 10 দিন হাসপাতালে থাকা লাগে, সেইটা মিনিমাল ইনভেসিভের ক্ষেত্রে কমে আসবে। সে লাইক আমি একটা অ্যাড করে দিলাম, যেটা অনেক বেশি কসমেটিক, দেখতে খারাপ লাগছে না, বুকের মধ্যে বড় কোনো কাটা নাই, বুকটাও ফাটা নাই, যার কারণে দেখা যাচ্ছে তার দেখতেও ভালো লাগবে, খারাপ লাগাটা কম হবে। ডক্টর সাজ্জাদ, যদি কারণ আমরা মনে করি যে বাংলাদেশে অনেক ভালো ভালো সার্জন আছেন, একজন রুগী যদি সবখানে গিয়ে বলে যে এইটা খুব ভালো অপারেশন, আমাকে করে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি যেটা শুরুতে নিরুৎসাহিত করেছেন যে সব রোগীর ক্ষেত্রে প্রযোজ্য না, সম্ভাব্য জটিলতাগুলো কেমন থাকতে পারে সেক্ষেত্রে এক দুটো যদি আমাদেরকে বলেন। সম্ভাব্য জটিলতা হচ্ছিল যে ওয়ার্ল্ড ওয়াইড কনসেনসাস 1-2% ক্ষেত্রে ধরেন অ্যাজ এ সার্জন আপনি অপারেশন করতে গিয়েছেন, ইউ নিড টু ডু এ কমপ্লিট সার্জারি, আপনাকে সম্পূর্ণ অপারেশন করে আসতে হবে। কোনো কারণে আপনি এই অ্যাপ্রোচে কমপ্লিট করতে পারলেন না, দেন ইউ নিড টু কনভার্ট। আপনাকে তখন সেটা রোগীকে আমরা অপারেশনের আগে রোগীকে বলে দেন। আমাদের সময় যেহেতু চলে যাচ্ছে, আমরা একটু তাড়াহুড়ার মধ্যে থাকি, আপনাকে সেজন্য একটু আমাদের সঙ্গে দৌড়াতে হচ্ছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা অনেক সময় একটা বিষয় খুবই কনফিউশনে পড়ে যাই, বলে যে আপনাকে এনজিওগ্রাম করতে হবে এবং ওই সময় বলা হয় যে আপনি রিং পরাবেন,
তো রুগীদের কিন্তু প্রস্তুতি থাকে না, বা স্ট্যান্ডিং যেটা আপনারা বলে থাকেন। তো রুগীরা কনফিউশনে পড়ে যে আমার রুগীর জন্য স্ট্যান্ডিং ভালো হবে না বাইপাস অপারেশন করা ভালো হবে, কোনটা আসলে ভালো হবে একজন রুগীর পক্ষে কিন্তু বোঝা সম্ভব না, কারণ সে একেবারেই এই বিষয়ে সাধারণ একজন মানুষ। এই ডিসিশনগুলোর ক্ষেত্রে তারা এক ধরনের আস্থাহীনতায় ভোগেন, যে যাদের কাজ স্ট্যান্ডিং করা তারা হয়তো ওই দিকে নিয়ে যাবে, যাদের কাজ বাইপাস করা বা অপারেশন করা তারা সেই দিকে নিয়ে যাবে। আপনারা আসলে কিভাবে সিদ্ধান্তটা নেন? আপনি খেয়াল করে দেখবেন ইব্রাহিম কার্ডিয়াক একটা ISO সার্টিফাইড বা ইন্টারন্যাশনাল সার্টিফাইড হসপিটাল। যে সমস্ত স্ট্যান্ডার্ড হসপিটাল বাংলাদেশে প্র্যাকটিস করছে অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত হসপিটাল প্র্যাকটিস করছে, স্ট্যান্ডার্ডাইজড হসপিটাল সবসময় একটা নিয়ম নীতি বা গাইডলাইন ফলো করে। ঠিক একই রকমভাবে রিভাস্কুলারাইজ যে অপশন আপনি বললেন, এটা হতে পারে ওষুধের মাধ্যমে চিকিৎসা, এটা হতে পারে রিং অথবা বাইপাস সার্জারি, এর জন্য একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। আমেরিকান সোসাইটি অফ হার্ট অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন, তাদের একদম পাবলিশড গাইডলাইন আছে ফর দ্য ডক্টরস, যে কখন আপনি কোন রুগীকে কোন অপশনটি দিবেন। আচ্ছা আচ্ছা। আমরা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে এই স্কোরিং সিস্টেমটার নাম হচ্ছে সিনট্যাক্স স্কোরিং। এই স্কোরিং এর করলে আমরা জানতে পারি যে এই রুগীটার কোন অপশনটা। আপনারা শুধু নিজেদের সিদ্ধান্ত না, সারা ওয়ার্ল্ডের যে একটা স্ট্যান্ডার্ড সিদ্ধান্ত আছে সেটি ফলো করেন। যদি কেউ এই গাইডলাইন ফলো না করেন, আমার মনে হয় যে বাংলাদেশে সবাই এই গাইডলাইন ফলো করেন। সবচেয়ে সহজভাবে রুগী যে প্রক্রিয়ায় কনফিউশন দূর করতে পারবেন, সাধারণত এনজিওগ্রামের পরে একজন কার্ডিওলজিস্ট এবং সার্জন যদি একসাথে বসে এই রুগীর ব্যাপারে সিদ্ধান্ত নেন, যেটা আমরা সাধারণত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এটাকে বলে হার্ট টিম ডিসিশন। হার্ট টিম ডিসিশন যদি হয়, সেক্ষেত্রে রুগীর জন্য খুব সহজ, এটার বাইপাস লাগবে অথবা রিং লাগবে, ডিসিশনটা দেন। যে হার্ট টিম মিটিং দেখেছি, আমার অভিজ্ঞতা আছে। থ্যাংক ইউ, যেটা আমরা একটা ভালো তথ্য পেলাম। আশা করি এটি সবখানে মানা হয় অথবা মানা হবে, সে প্রত্যাশা আমাদের থাকবে। এই যে হার্টের অপারেশনগুলো আমাদের করতে হয়, আমরা চাই না যে আমাদের মধ্যে হার্টের রোগগুলো বাসা বাঁধুক। সেক্ষেত্রে আমরা চাই রোগটাকে প্রতিরোধ করতে। হার্টের সার্জন আপনি, হার্ট নিয়ে খেলা করেন, হার্ট নিয়ে কাটাকাটি করেন, মানুষকে সুস্থতা দান করেন উপরওয়ালার বিশেষ ক্ষমতা বলে। হার্টের রোগগুলো প্রতিরোধ করবার কি উপায় আছে? আচ্ছা, আমি মনে করি যে আমাদের যে হিউজ পপুলেশন বা 165 মিলিয়ন ওভার পপুলেশন, এই পপুলেশনের যদি আমরা, আমাদের নিজস্ব সেন্সাস আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের রিসার্চ এবং গবেষণার লেভেলগুলো কিন্তু এত স্ট্রং না, ইভেন ইন নেশন ওয়াইড। সো রাফলি যে আইডিয়া আমরা করি, ধরেন অলমোস্ট 10 to 15% of the population is suffering from heart disease or somehow related with the heart disease. এত বিরাট অঙ্কের একটা বিশাল পরিমাণ জনগণকে যদি আপনি হার্ট ডিজিজ বা চিকিৎসার সার্ভিস দেওয়ার চিন্তা করেন, এটাও কিন্তু বিশাল। অতএব প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেথড। প্রতিরোধ হচ্ছে বেস্ট মেথড। যদি কোনো পরিবারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের হার্টের ডিজিজ থাকে, বয়স 30-এর বেশি থাকে, ধূমপান, ডায়াবেটিস, হাইপারটেনশন এই জাতীয় রোগ থেকে থাকে, আমি বলবো যে ইয়ারলি স্ক্রিনিং করা দরকার যে ওই ব্যক্তির রোগ আছে কিনা। এক, এবং যদি আমরা গ্রসলি ভাগ করি, প্রিভেন্টেবল ডিজিজ অর প্রিভেন্টেবল কজেস এবং নন প্রিভেন্টেবল কজেস, এই দুটাকে যদি ভাগ করি, প্রিভেন্টেবলের জন্য আমাকে কিন্তু কোনো খরচ করতে হচ্ছে না, আমি নিজেই ঠেকাবো। যেমন ধরেন এখনকার জেনারেশন, ফাস্ট ফুড জেনারেশন, তাদের কিন্তু ওয়েট বেশি, আগের মতো নেই। আমি বলবো যে সেটা ডায়েট ফাস্ট ফুড হোক আর নরমাল ফাস্ট ফুড হোক, পরিত্যাগ করতে হবে। অতএব এটা যদি পরিত্যাগ করার হলে আমার কি সুবিধাটা হবে? ওজন নিয়ন্ত্রণে থাকবে, এবং ওজন নিয়ন্ত্রণে থাকলে আপনার ব্লাড প্রেশার এবং অন্যান্য ডিজিজ হওয়ার চান্স কম। 2 নম্বর, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ক্ষেত্রে লং স্ট্যান্ডিং যাদের ডায়াবেটিস থাকে, তারা একসময় মনে করেন যে হ্যাঁ, ইটস মোর অর লেস কন্ট্রোল, কিন্তু আসলে স্ট্রিক্ট ডায়াবেটিস কন্ট্রোল ইজ ভেরি গুড ফর হার্ট। আর ব্যায়াম এবং নিয়মিত শরীর চর্চার আসলে কোনো বিকল্প নেই। অন্তত 25 থেকে 30 মিনিট এই কারণে ব্যয় করা উচিত। আর ধূমপানের কথা এবং সেটি ঠেকাতেই হবে। এবং যদি মনে করেন যে না, আমার হার্টের রোগগুলো সম্পর্কে আরও জানতে হবে, কিভাবে আমি রোগগুলো প্রতিরোধ করতে পারবো, এবং একই সঙ্গে শুধু হার্টের রোগ না, চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যত ধরনের রোগ আছে সেগুলো সম্পর্কে আমি জ্ঞান অর্জন করতে চাই, খুবই সহজ একটা পদ্ধতি। প্রতি রবিবার ঠিক এই সময়ে
মাই টিভি খুলে বসতে হবে, মাই হেলথ দেখতে হবে। আপনারা যারা এতক্ষণ ছিলেন, আমরা মনে করি যে আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়েই পড়েন, আপনার আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে আছেন ফাইজুল সাজ্জাদের মতো বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনরা আছেন, বেশ কয়েকজন কার্ডিয়াক সার্জন যাদের হাত ধরে এদেশের কার্ডিয়াক সার্জারি এবং হার্টের চিকিৎসা এগিয়ে গেছে অনেক দূর। ডক্টর ফাইজুল সাজ্জাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এখানে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা ফোন করেছিলেন কিংবা ফোন করবার চেষ্টা করেছিলেন, আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেননি, আমরা যেহেতু আজকে কথা শোনাটাই আমাদের মূল টার্গেট ছিল, আর সেজন্য আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আজকে একটু দূরত্ব বজায় রেখেছি। আশা করি আমাদের কথাগুলো শুনেছেন। আপনারা যারা তখন আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি।